বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। এখন আমি নরসিংদী সরকারি কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অণুজীব সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা ভাইরাস এবং কিছু ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়া এবং কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ ও ম্যালেরিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি আমরা আসি, সেটা হচ্ছে যে ভাইরাস কি। আমরা জানি যে পৃথিবীতে প্রথমে যে সত্তার উদ্ভব ঘটে সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক অকোষীয় সংক্রমণকারী সত্তাকে ভাইরাস বলে। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক অকোষীয় সংক্রমণকারী সত্তাকে ভাইরাস বলে। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। সর্বপ্রথম 1796 সালে এডওয়ার্ড জেনার তিনি ভাইরাসজনিত রোগ বসন্তের অর্থাৎ গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। পরবর্তীকালে 1937 সালে বাইডেন এবং পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন, অর্থাৎ ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এটা আবিষ্কার করেন বাইডেন এবং পিরি 1937 সালে। 1984 সালে মরণ ব্যাধি এইডস, এই এইডস ভাইরাস আবিষ্কার করেন 1984 সালে গ্যালো, GALLO গ্যালো। স্ট্যানলি 1935 সালে ভাইরাসকে ক্যালাসিত করেন বা পৃথক করেন। ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এক ধরনের বৈশিষ্ট্য হচ্ছে জড় বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জীবের বৈশিষ্ট্য। জীব অর্থাৎ ভাইরাসের কিছু বৈশিষ্ট্য হচ্ছে জড় প্রকৃতির আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে জীব। ভাইরাসের জড়ের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা যদি আসি, আমরা সংজ্ঞায় বলছিলাম ভাইরাস অকোষীয়, অর্থাৎ জীব হলে তার দেহে সুনির্দিষ্ট কোষ থাকবে, কিন্তু ভাইরাসের দেহে কোনো কোষ নেই। যেহেতু ভাইরাসের দেহে কোষ নেই, তাই এটি কোনো খাদ্য গ্রহণ করে না, অর্থাৎ পুষ্টিক্রিয়া অনুপস্থিত। এবং একটা ভাইরাস ছোট থেকে বড় হয় না, অর্থাৎ এর দৈহিক বৃদ্ধি অনুপস্থিত। ভাইরাস পরিবেশের উদ্দীপনায় কোনো প্রকার সাড়া দেয় না, যেটা জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে পরিবেশের উদ্দীপনায় সাড়া দিবে, কিন্তু ভাইরাস পরিবেশের উদ্দীপনার প্রতি সাড়া দেয় না। আমরা কি লক্ষ্য করলাম? এটা অকোষীয়, এর পুষ্টিক্রিয়া নেই, অর্থাৎ কোনো খাদ্য গ্রহণ করে না, এটার কোনো বিপাক ক্রিয়া নেই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। যেহেতু বিপাক ক্রিয়া নেই, তাই বিপাক ক্রিয়ার জন্য যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো ভাইরাসের দেহে নেই। মনে রাখতে হবে, একটা জীব দেহের মধ্যে যে সকল জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পাদিত হয় তাদেরকে বলা হয় বিপাক ক্রিয়া, কিন্তু ভাইরাসের দেহে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পাদিত হয় না। এবং এই জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোর জন্য যে এনজাইমের প্রয়োজন
কোষের বাইরে আনা যায় ভাইরাসকে, তখন সে নিষ্ক্রিয় রাসায়নিক বস্তুর মতো আচরণ করবে। তাহলে আমরা কি কি পেলাম? ভাইরাস অকোষীয়, কোষে যে অঙ্গ আছে যেমন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো ভাইরাসে নেই। ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না, অর্থাৎ পুষ্টি ক্রিয়াও নেই। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই, অর্থাৎ ছোট থেকে বড় হয় না। ভাইরাসের পরিবেশের উদ্দীপনা সাড়া দেবে না। ভাইরাস জীবকোষের বাইরে নিষ্ক্রিয় থাকবে এবং ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম থাকে না, ফলে ভাইরাসের কোনো বিপাকীয় নেই। জীবদের বাইরে এটা নিষ্ক্রিয় থাকে। এই বৈশিষ্ট্যগুলো ভাইরাস জীবদেহে থাকলেও ভাইরাসের থাকে না বলে এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। তবে জীবদেহে থাকে এমন কিছু বৈশিষ্ট্য ভাইরাসে পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ভাইরাস বংশবৃদ্ধি করতে সক্ষম, অর্থাৎ একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাস তৈরি হয়। এটাকে জীবদেহের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ এবং আরএনএ থাকে। ভাইরাসের দেহে ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকে। ভাইরাসের একটা ভাইরাস থেকে যে নতুন ভাইরাস তৈরি হয়, সে ভাইরাসে পূর্বের ভাইরাস অর্থাৎ মাতৃ ভাইরাসের মতো, অর্থাৎ নতুন যে ভাইরাসটা তৈরি হবে এটা দেখতে মাতৃ ভাইরাসের মতো। যেমন মানব সন্তান জন্মগ্রহণ করলে দেখতে এটা মানব সন্তানের মনে হবে, ঠিক ভাইরাস থেকে বংশবৃদ্ধি করে যে নতুন ভাইরাস তৈরি হবে এটা দেখতে পূর্বের মাতৃ ভাইরাসের মতোই। এর মধ্যে বংশগত ও পুনর্বিন্যাস। বংশগত ও পুনর্বিন্যাস কি? ভাইরাসের মধ্যে যে ডিএনএ আছে সে ডিএনএর মধ্যে নতুন ধরনের বিন্যাস তৈরি হয়, এটাকে বলা হচ্ছে বংশগত পুনর্বিন্যাস। এটা ঘটে। অভিযোজন ক্ষমতা আছে, অর্থাৎ ভাইরাস কোন একটা পরিবেশের সাথে নিজকে অভিযোজিত করে নেয়। ভাইরাসের মিউটেশন ঘটে, অর্থাৎ ভাইরাসের ডিএনএ পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ধরনের ভাইরাস তৈরি হয়। আমরা ভাইরাসের জীবের বৈশিষ্ট্যগুলো যদি উল্লেখ করি তাহলে আমরা বলছি যে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ এবং আরএনএ থাকে। যেমন আমাদের জানা বর্তমান সময় যে ভাইরাসটি সবচেয়ে সবার পরিচিত সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকে। এই করোনা ভাইরাস বা কোন একটা ভাইরাস থেকে যে নতুন ভাইরাসগুলো তৈরি হবে সেই ভাইরাসগুলো দেখতে তার যার থেকে তৈরি হয়েছে অর্থাৎ মাতৃ ভাইরাসের মতো মনে হবে। ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাস তৈরি হবে। ভাইরাসের বংশগত পুনর্বিন্যাস অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন ঘটবে। যেমন এই করোনা ভাইরাসগুলো জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে নতুন নতুন ভাইরাসে পরিণত হচ্ছে। এই জেনেটিক রিকম্বিনেশন করতে গিয়ে তার ডিএনএ যে পরিবর্তন ঘটায় এটা হচ্ছে মিউটেশন। আর এই নতুন ধরনের ভাইরাসগুলোকে বলা হবে নতুন প্রকরণের ভাইরাস। যেমন করোনা ভাইরাসের অনেকগুলো প্রকরণ এখন দেখা যাচ্ছে। ভাইরাস কেন জীব ও জড়ের যোগসূত্র? আমরা জানি যে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে জীবের সাথে সম্পর্কযুক্ত, কিছু বৈশিষ্ট্য আছে জড়ের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি যে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জীবের সাথে সম্পর্কযুক্ত, আবার কিছু বৈশিষ্ট্য জড় বস্তুর সাথে সম্পর্কযুক্ত। এই কারণে ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের যোগসূত্র। অর্থাৎ জড় বস্তু থেকে কিভাবে জীব বস্তু তৈরি হয়েছে এই সংযোগ করছে ভাইরাস। ভাইরাসের গঠন আমরা সংজ্ঞায় বলেছি ভাইরাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। অর্থাৎ একটা ভাইরাসে কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। যেমন আমরা যে ধরি যে এটা একটা ভাইরাস, এই ভাইরাসের ভিতরে থাকবে হচ্ছে
সেই আবরণটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। এখন হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ, কিন্তু কখনোই ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকবে না, হয় থাকবে ডিএনএ নতুবা আরএনএ। এখন ডিএনএ যদি থাকে সেটা হবে দ্বিসূত্রক অর্থাৎ দুইটা সুতা বিশিষ্ট, কিন্তু আরএনএ যদি থাকে তবে সেটা হবে একসূত্রক। তবে কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসাবে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হবে ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ থাকলে সেটা হবে দ্বিসূত্রক, আরএনএ থাকলে সেটা হবে একসূত্রক। এখন যদি আমরা আসি যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের চারপাশে প্রোটিনের যে আবরণ থাকে, এই আবরণকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিড ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের চারপাশে অবস্থিত প্রোটিনের আবরণকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে কতগুলো একক রয়েছে বা সাব ইউনিট রয়েছে, যাকে বলা হয় উপ একক রয়েছে। এই ক্যাপসিডের মধ্যে কতগুলো সাব ইউনিট বা উপ একক আছে, এই উপ এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। অর্থাৎ ভাইরাসের প্রোটিনের আবরণকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে যে উপ একক বা সাব ইউনিটগুলো রয়েছে তাদেরকে বলা হয় ক্যাপসোমিয়ার। কিছু কিছু ভাইরাসে, সকল ভাইরাসে নয়, কিছু কিছু ভাইরাসে প্রোটিনের আবরণের বাইরের দিকে অতিরিক্ত আরো একটা আবরণ থাকে, এই আবরণকে বলা হয় বহিস্থ আবরণ। বহিস্থ আবরণটা গঠিত হতে পারে লিপিড দ্বারা, লিপোপ্রোটিন দ্বারা, শর্করা বা স্নেহ বস্তু দ্বারা। এখন যদি লিপিড বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় বহিস্থ আবরণটি, তখন এই ধরনের ভাইরাসকে বলা হবে লিপোভাইরাস। আর এই লিপোপ্রোটিন আবরণের একককে বলা হবে প্যাপলোমিয়ার। আমরা এই পর্যন্ত যা দেখলাম, ভাইরাসের গঠনে তিনটা অংশ থাকবে। কেন্দ্রীয় বস্তু হিসাবে থাকবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের বাইরে থাকবে হচ্ছে প্রোটিনের আবরণ। এই দুইটা অংশ সকল ভাইরাসে থাকে। তৃতীয় একটা বস্তু যা সকল ভাইরাসে থাকে না, কোনো কোনো ভাইরাসে থাকে, সেটা হচ্ছে এই বহিস্থ আবরণ। বহিস্থ আবরণটা গঠিত হবে লিপিড বা লিপোপ্রোটিন দ্বারা। আর এই বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। এখন লিপোভাইরাস বললাম আমরা, লিপোভাইরাসের বহিস্থ আবরণ রয়েছে অর্থাৎ বাইরের আবরণটা রয়েছে, এই আবরণের একককে বলা হয় প্যাপলোমিয়ার। এখন যদি আমরা আসি যে আমাদের ভাইরাসের প্রকারভেদ, আমরা জানা মতে এই যে বর্তমান অতি মহামারীর মধ্যে যে ভাইরাসটা অতি মহামারী তৈরি করছে, এই ভাইরাসটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা শব্দ অর্থ মুকুট। করোনা ভাইরাসের চারপাশে আমরা এর একটা প্রোটিনের আবরণ দেখি, একটা প্রোটিনের আবরণ দেখা যায়, আর ভিতরে রয়েছে একটা আরএনএ অণু অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড অণু আছে। এখন এই যে ভাইরাসটা, এই করোনা ভাইরাস, এই ভাইরাসটা কিরকম, কি আকারের ভাইরাস? গোলাকৃতির ভাইরাস। এরূপ আকৃতি অনুযায়ী ভাইরাসটাকে আমরা ভাগ করতে পারি দণ্ডাকার। দণ্ডাকার ভাইরাস কোনটা? যেমন টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে তামাক, তামাকের মোজাইক ভাইরাস হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। গোলাকার ভাইরাস আমরা বলতে পারি করোনা ভাইরাস, পোলিও ভাইরাস, এসআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে গোলাকার। গোলাকার ভাইরাস হচ্ছে পোলিও, করোনা, এসআইভি। ঘনক্ষেত্রাকার অর্থাৎ দেখতে পাউরুটি, আমরা যে
যে পাউরুটি খাই, এই পাউরুটির মতো দেখতে। এটা কেমন? ব্যাকসিনিয়া ভাইরাস। ব্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে ঘনক্ষেত্রাকার, ব্যাঙ্গাসি আকারের। ব্যাঙ্গাসি আকারের ভাইরাসের উদাহরণ হচ্ছে টি2 ভাইরাস। টি2 ভাইরাসে এরকম একটা মাথা থাকে, এরকম একটা লেজ থাকে, এরকম লেজ থাকে, অর্থাৎ এর দেখতে একটা মাথা থাকবে, একটা লেজ থাকবে। টি2 ভাইরাস হচ্ছে ব্যাঙ্গাসি আকারের ভাইরাস, সুতার মতো দেখতে। ইবোলা ভাইরাস, ইবোলা, যা আফ্রিকাতে দেখা যায়, ইবোলা ভাইরাস। তাহলে আমরা পাচ্ছি দণ্ডাকার হচ্ছে টোবাকো মোজাইক, গোলাকার হচ্ছে করোনা, পোলিও, এসআইভি। পাউরুটি বা ঘনক্ষেত্রাকার হচ্ছে ব্যাকসিনিয়া, ব্যাঙ্গাসি আকারের মধ্যে মাথা লেজ থাকবে। এটা হচ্ছে কি টি2, টি4, টি4, টি6 এই ভাইরাসগুলো। সূত্রাকার ভাইরাস হচ্ছে ইবোলা। এখন আমরা আসি, এটা হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসকে আমরা 5 ভাগে ভাগ করলাম। আমরা এখন আসবো নিউক্লিক অ্যাসিড অনুযায়ী। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাস দুই রকম, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। প্রশ্ন হচ্ছে ডিএনএ সবসময় 2 সূত্রক হবে, দ্বিসূত্রক। আরএনএ কয় সূত্রক হবে? 1 সূত্রক হবে। কিন্তু কিছু ভাইরাস রয়েছে যাদের মধ্যে ডিএনএটা 1 সূত্রক, ডিএনএ 1 সূত্রক। সেটা কি কি? একটা ভাইরাসের নাম হচ্ছে 5X174। এই ভাইরাসের মধ্যে হচ্ছে ডিএনএ 1 সূত্রক। M13 কোলিফাস, এই ভাইরাসের মধ্যে ডিএনএটা 1 সূত্রক। অর্থাৎ এই দুটো ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু সেই ডিএনএটা হচ্ছে 1 সূত্রক। আরএনএ থাকলে সেটা 1 সূত্রক হবে। কিন্তু কোন কোন ভাইরাসে আরএনএ দ্বিসূত্রক, যেমন রিও ভাইরাস। রিও বহিস্থ আবরণ অনুযায়ী, অর্থাৎ বাইরের আবরণ অনুযায়ী ভাইরাসকে আমরা ভাগ করব 2 প্রকার: বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণহীন ভাইরাস। বহিস্থ আবরণ থাকে এমন ভাইরাসগুলো কি? ইনফ্লুয়েঞ্জা, এসআইভি। আবার বহিস্থ আবরণ নাই এমন ভাইরাসগুলো কি কি? এই যে টোবাকো মোজাইক ভাইরাস, টি2 ফাজ ভাইরাস। এই ভাইরাসগুলো হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস। পোষক দেহ, পোষক কিছু মনে রাখবেন, ভাইরাস যে জীবন্ত সত্তাকে আক্রমণ করে সে আক্রমণ হচ্ছে, সে সত্তা হচ্ছে পোষক। যেমন করোনা ভাইরাসের পোষক হচ্ছে মানুষ। যেহেতু মানুষকে আক্রমণ করছে, তাই মানুষ হচ্ছে তার করোনা ভাইরাসের পোষক। এই পোষক দেহ অনুযায়ী আমরা ভাইরাসকে ভাগ করব হচ্ছে 7টা ভাগে। যদি উদ্ভিদকে আক্রমণ করে তাহলে উদ্ভিদ ভাইরাস, প্রাণীকে আক্রমণ করলে প্রাণী ভাইরাস, যদি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়া, তখন এটাকে বলা হবে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিয়া আক্রমণ করলে এই ধরনের ভাইরাসকে বলা হবে ব্যাকটেরিওফাজ। যদি ছত্রাককে আক্রমণ করে তাহলে বলা হবে মাইকোফাজ। তাহলে আমরা কি পেয়েছি? উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, মাইকোফাজ। ব্যাকটেরিওফাজ কাকে আক্রমণ করবে? ব্যাকটেরিয়াকে। মাইকোফাজ কাকে আক্রমণ করবে? ছত্রাককে। ফাইকোফাজ শৈবালকে আক্রমণ করলে ফাইকোফাজ। যদি সায়ানোব্যাকটেরিয়া বলে এক ধরনের শৈবাল আছে তাকে আক্রমণ করে তাহলে সায়ানোফাজ। উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, মাইকোফাজ, ফাইকোফাজ, সায়ানোফাজ। অ্যাক্টিনোমাইসিটিস বলে এক ধরনের জীবাণু আছে, এটাকে আক্রমণ করলে বলা হবে অ্যাক্টিনোফাজ। এখানে ভাইরাস কোন পোষককে আক্রমণ করে তার ভিত্তিতে 7 ভাগে ভাগ করা হবে। আবার সংক্রমণ ও বংশবৃদ্ধি অনুযায়ী ভাইরাস 2 রকম, একটা সাধারণ ভাইরাস আর একটা হচ্ছে রিক্টো ভাইরাস। রিক্টো ভাইরাসের
একটা বিশেষত্ব হচ্ছে সেখানে RNA থেকে DNA তৈরি হবে, অর্থাৎ যে সকল ভাইরাসে RNA থেকে DNA তৈরি হয় তাদেরকে বলা হবে রিক্টোভাইরাস। আমরা কিছু সংজ্ঞায় আসি। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস এটা কি? যেমন করোনা ভাইরাস, এটা ধারণা করা হয় এটা বাদুড়ের সাথে মধ্যে আক্রমণ করতে, বাদুড়কে আক্রমণ করতে। অর্থাৎ করোনা ভাইরাসের আদি পোষক ছিল হচ্ছে বাদুড়, পরে এটা বাদুড় থেকে মানুষের দেহে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ নতুন পোষক হিসাবে মানুষকে বেছে নিয়েছে। এখানে বলছে আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতি থেকে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। আদি পোষক থেকে নতুন পোষক, কারণ আদি পোষক ছিল বাদুড়, নতুন পোষক হচ্ছে মানুষ। আদি পোষক থেকে নতুন পোষকের মধ্যে আক্রমণ করবে এমন ভাইরাসকে বলা হয়েছে ইমার্জিং ভাইরাস। যেমন HIV, এটা বাংলাদেশে ছিল। সার্স, নাইল, ইবোলা, করোনা, এই ভাইরাসগুলো আগে অন্য ধরনের প্রাণীকে আক্রমণ করত, এখন মানুষকে আক্রমণ করে। ওই প্রাণীগুলো হচ্ছে তাদের আদি পোষক, মানুষ হচ্ছে তাদের নতুন পোষক। এই কারণে এই ভাইরাসগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। বিরিয়ন, আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি ভাইরাসে থাকবে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, কিন্তু মনে রাখতে হবে শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত হলে হবে না। যদি সেটা আক্রমণ ক্ষমতা অর্থাৎ সংক্রমণ ক্ষমতা থাকে তখন তাকে বলা বিরিয়ন। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণক্ষম ভাইরাসকে বলা হয় বিরিয়ন। বিরিয়ন, বিরিয়ন। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণক্ষম ভাইরাসকে বলা হয় বিরিয়ন। তাহলে নিউক্লিয় ক্যাপসিড কি? নিউক্লিয় ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত হবে কিন্তু সংক্রমণ ক্ষমতা থাকবে না, এইরূপ ভাইরাসকে বলা হয়েছে নিউক্লিয় ক্যাপসিড। প্রিয়ন কি? এমন সত্তা রয়েছে যা শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত, তার মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিডও নেই, কিন্তু জীবদেহকে সে আক্রমণ করতে পারে, এমন সত্তাকে বলা হয়েছে প্রিয়ন। প্রিয়ন অর্থাৎ শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণক্ষম সত্তাকে বলা হয় প্রিয়ন। প্রিয়নগুলো প্রাণীদেহে স্নায়বিক রোগ তৈরি করে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের রোগ তৈরি করে। যেমন মানুষের একটা রোগ হয় পুরু, ম্যাড কাউ, স্কার্পি, এই রোগগুলো হচ্ছে প্রিয়ন দ্বারা সৃষ্টি। আবার ভিরয়েড, এটা কি? শুধু নিউক্লিক অ্যাসিড, আমরা হচ্ছে শুধু প্রোটিন দ্বারা গঠিত হলে সেটা প্রিয়ন, আর যদি শুধু নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয় তখন এটাকে বলা হবে ভিরয়েড। ভিরয়েড এটা প্রাণী দেহে নয়, উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। প্রিয়ন প্রাণী দেহে স্নায়বিক রোগ তৈরি করে, আর ভিরয়েড উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। যেমন আপেলের মধ্যে অনেক সময় রোদ্রে পোড়া দাগ হয়, মনে হয় রোদ্রে পুড়ে গেছে, এটা হচ্ছে এই রোগটাকে বলা হয় আপেলের রোদ্রে পোড়া দাগ রোগ। এটা হয় ভিরয়েডের কারণে। আমরা এই পর্যন্ত ভাইরাস কি, ভাইরাসের আবিষ্কার সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছিলাম, ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের গঠন, ভাইরাসের প্রকারভেদ, এবং কি আমরা ভাইরাসের মধ্যে কয়েকটা বিশেষ সংজ্ঞা আলোচনা করছি। আজ এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।